আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ম্যাপ কোচিং সেন্টারের ধারাবাহিক আলোচনা যৌথ মূলধনী কোম্পানি দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা করণীয় কাজের দ্বিতীয় অংশটি দেখব, জাবেদার পরের খতিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, খতিয়ান ব্যাংক হিসাব। আমরা তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম আমাদের করণীয় কাজের মধ্যে যখন আমাকে খতিয়ান করতে বলবে, আমাকে বলে দিক বা না দিক, অবশ্যই আমাকে কি করতে হবে? খতিয়ানটা করতে হবে। এখন এই খতিয়ানটা হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে যে খতিয়ানটা করে এসেছো, একই নিয়মে খতিয়ান করতে হবে। এখানে তুমি চাইলে চলমান জের ছক বা টি ছক ব্যবহার করতে পারো, তবে টি ছকটা তুলনামূলক একটু ঝামেলা বিধে আমরা চলমান জের ছকটাই বেশিরভাগই ব্যবহার করে থাকি। তাহলে চলমান জের ছকে আমরা খতিয়ানটি যদি দেখি, আমাকে এখানে কি লেখা থাকবে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, যে ডেবিট ক্রেডিট। তাহলে এই যে ব্যাংক হিসাবটা যে আমরা করব, এখানে সবসময় ডেবিট জের বা ডেবিট উদ্ধৃতই বের হবে, এখান থেকে কখনো ক্রেডিট আসবে না। আচ্ছা, তৃতীয় যে অংশটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মূলত এই অংশটা যখন আমরা সমাধান করব, আমাদের পুরো অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমার কি কি দেওয়া থাকবে? একটা সম্পদ দেওয়া থাকবে এবং শেয়ার মূলধন দেওয়া থাকবে। সম্পদ এবং মূলধন যখন আমার মিলে যাবে, পরস্পর মিলে যাবে, তখন আমরা বুঝবো আমাদের এই অঙ্কটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তাহলে সম্পদের মধ্যে কি দেওয়া থাকবে? প্রথমে দেওয়া থাকবে চলতি সম্পদ। এই চলতি সম্পদের মধ্যে কি আছে? চলতি সম্পদের মধ্যে আছে ব্যাংক হিসাব। আচ্ছা, ব্যাংক হিসাব এই তথ্যটা আমরা কোথায় পাবো? এই যে আমরা খতিয়ান যে করলাম, খতিয়ানে যে চলমান জের ছকে খতিয়ান করে সবার শেষে যে আমরা একটা উদ্ধৃত পেলাম, ডেবিট উদ্ধৃত, এই ডেবিট উদ্ধৃতটা হচ্ছে আমার চলতি সম্পদ ব্যাংক হিসাব, যা আমাদের দ্বিতীয় কলামে বসবে। কারণ আর্থিক বিবরণী যখন তুমি করতে যাবে, তখন তোমাকে অবশ্যই 3টা ঘর করতে হবে, ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাবটা আমরা দ্বিতীয় ঘরে বসাবো। এরপর আমাকে আসবে আমার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের যখন আমরা জাবেদা করেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে এখানে 2টা সম্পদ আসে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কলকবজা বা যন্ত্রপাতি। তোমার প্রশ্ন যদি 2টাই দেওয়া থাকে, তাহলে ভূমি কলকবজা লিখে প্রথম ঘরে লিখে যোগফলটাকে তুমি কোথায় নিয়ে যাবে? দ্বিতীয় ঘরে নিয়ে যাবে। আর যদি কোনো কারণে একটা সম্পদ থাকে, তাহলে তুমি সরাসরি দ্বিতীয় ঘরে নিয়ে যাবে। আর যদি তোমার প্রশ্নে ভূমি বা কলকবজা না থাকে, তাহলে তুমি এই টপিক্সটা বা স্থায়ী সম্পদ নামক যে এন্ট্রিটা আছে, এটা আনার দরকার নেই। এরপর হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। এখন অসমন্বয়কৃত ব্যয়গুলো কি কি দেখো, এখানে আমরা 2টা এন্ট্রি দেখাইছি, একটা হচ্ছে প্রাথমিক ব্যয়, একটা হচ্ছে ব্যাংক জমা। তাহলে প্রাথমিক ব্যয় বা ব্যাংক জমা প্রথম ঘরে লিখে যোগফল আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাব। তোমার অঙ্কে যদি একই কথা, যদি তোমার অঙ্কে যদি প্রাথমিক ব্যয় থাকে বা ব্যাংক চার্জ থাকে অথবা অসমন্বয়কৃত ব্যয়ের তথ্যগুলো দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র তুমি লিখবে, আর যদি দেওয়া না থাকে তাহলে লিখার দরকার নেই। আচ্ছা, এই যে 3 ধরনের সম্পদ পেলাম, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এবং অসমন্বয়কৃত ব্যয়, এই 3 ধরনের তথ্যের দ্বিতীয় কলামের যে টাকাগুলো আছে, সেই টাকাগুলো যোগ করে আমরা কোথায় নিয়ে যাব? তৃতীয় ঘরে নিয়ে যাব, এবং সেখানে আমরা হিসাব কি করব? বন্ধ করে দিব। এবার আসো শেয়ার মূলধন। শেয়ার মূলধন আমাদের কি কি তথ্য আছে? প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন। আমরা প্রথম পর্বে বেসিক তথ্যতে আমরা আলোচনা করেছিলাম অনুমোদিত মূলধনটা কি, ঠিক আছে? আর একবার বলে দিচ্ছি, অনুমোদিত মূলধন হচ্ছে সেই মূলধন যা কোম্পানি শুরুতেই কি করে, নিয়ে ব্যবসাটা গঠিত বা পরিচালিত হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? অনুমোদিত মূলধন ডট ডট শেয়ার। এখন এই ডট ডট শেয়ার বলতে বোঝাচ্ছে, যেমন আমরা প্রথম ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত। যদি আমরা লিখি তাহলে এখানে লিখবো 10,000 শেয়ার, প্রতিটি ডট ডট টাকা করে। এখন যদি শেয়ার 10 টাকায় বিক্রি হয়, 20 টাকায় বিক্রি হয়, 50 টাকা বা 100 টাকায়, যত টাকায় বিক্রি হয়, তাহলে তুমি সেখানে এই টাকাটা লিখবা। তার মানে ডট ডট শেয়ার বলতে প্রশ্নে যে পরিমাণ শেয়ারের কথা উল্লেখ থাকবে এবং যে পরিমাণ টাকার কথা উল্লেখ থাকবে, 2টা লিখে আমরা এটা গুণ করে প্রথম ঘরে লিখে হিসাব বন্ধ করে দিব। একটু মনে রাখবা, এখানে হিসাব বন্ধ করে দিতে হবে, কারণ অনুমোদিত মূলধনটা কাউন্টিং এ আসে না বা হিসাবে আসে না, কিন্তু এটাকে কি করতে হবে? আর্থিক বিবরণীর ছকে দেখাতে হবে। এরপর হচ্ছে পরিশোধিত মূলধন। এখন তোমরা বলতে পারো যে পরিশোধিত মূলধন জিনিসটা কি? যেমন আমরা যখন তোমাদেরকে মূলধনের শ্রেণী বিভাগ দেখেছি, তখন আমরা বলেছিলাম যে সবার প্রথমে আমাদের কি থাকবে? অনুমোদিত মূলধন, তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত। এখন ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এই যে 3 ধরনের যে মূলধন আছে, এই 3 ধরনের মূলধনকে একত্র করে যেটা বলা হয়, তাকে বলা হয় কি? পরিশোধিত মূলধন। এখন তুমি যদি 3 ধরনের মূলধন লিখতে চাও, তাহলে তোমার আর্থিক বিবরণটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে 3 ধরনের মূলধনটা না লিখে 3 ধরনের মূলধনকে এক কথায় কি লেখা যায়? পরিশোধিত মূলধন।
এই পরিশোধিত মূলধন মানে হচ্ছে ইস্যুকৃত মূলধন। মূলত আমরা জনগণের কাছে যে পরিমাণ শেয়ার বিক্রি করি তাকে বলা হয় পরিশোধিত মূলধন। যেমন ডট ডট শেয়ার, তোমাদের যদি মনে থাকে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত এবং 6,000 শেয়ার জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বিলি করলো। এই যে 6,000, তার মানে পরিশোধিত মূলধনের মধ্যে যেটা বসবে 6,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করে। এখন প্রশ্নে 10 টাকা থাকুক, 20 টাকা থাকুক, 50 বা 100 টাকা থাকুক, যে প্রশ্নে যেভাবে থাকবে তোমরা সেভাবেই লিখবে। এবং এই টাকাটা অবশ্যই কোন ঘরে বসবে? দ্বিতীয় কলামে বসবে। আচ্ছা, এরপরে সঞ্চিতি ও উদ্ধৃত। এখন সঞ্চিত উদ্ধৃত কখন থাকবে? তোমার প্রশ্নে শুধুমাত্র অঙ্কের কোনো না কোনো জায়গায় যদি শেয়ার অধিহার কথাটা বা অধিহার শব্দটা বলা থাকে তাহলে সঞ্চিত উদ্ধৃত আসবে। এছাড়া শেয়ার অধিহার আসার বা সঞ্চিত উদ্ধৃতি আসার অন্য কোনো কারণে প্রশ্নের মধ্যে যদি অধিহার বলা থাকে তাহলে সঞ্চিত উদ্ধৃতি আসবে। এছাড়া প্রশ্নে যদি শেয়ার অধিহার সম্পর্কে বলা থাকে তাহলে সঞ্চিত উদ্ধৃতি আসবে। এছাড়া সঞ্চিত উদ্ধৃতি আসার কোনো প্রশ্ন নেই। আর যদি আসে তাহলে এটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো এবং এখানে দুইটা কলমের মানে যে দুইটা টাকা আছে সেকেন্ড ঘরের টাকাগুলো যোগ করে আমরা তৃতীয় ঘরে লিখবো। এখন আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, তৃতীয় ঘরের এখানে যে টাকাটা হবে এবং এখানে যে টাকাটা হবে সে টাকাটা অবশ্যই কি হতে হবে? মিলে যেতে হবে। যদি সম্পদ এবং মূলধনের টাকা পরস্পর মিলে যায় তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে, এটা আমরা ধরে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদেরকে আমাদের এই চ্যাপ্টারে করণীয় যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা খুব সহজেই চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের এমন ভিডিও যদি তোমরা নিয়মিত পেতে চাও, যদি ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে আমাদের ম্যাপ কোচিং এর যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো সৃজনশীল অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।